শুরু হয় ১৯২০ সালে। সেই সময় দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে অনেকগুলো কাবিলা বাস করত, কিন্তু তাদের মধ্যে একটি বিশাল কাবিলার উপর হঠাৎ আক্রমণ চালায় ব্রিটিশ সেনারা। শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধে দেখা যায় এই কাবিলার মানুষরা দারুণ সাহসী এবং শক্তিশালী, তবে ব্রিটিশদের সংখ্যা বেশি এবং তাদের কাছে উন্নত অস্ত্র থাকায় তারা ধীরে ধীরে কাবিলাদের লোকেদের হত্যা করতে থাকে। এই যুদ্ধের সময় কাবিলার পুরুষেরা মিলে নারীদের এবং শিশুদের নিরাপদে সরিয়ে নেয়, যাতে ব্রিটিশ বাহিনী তাদের হত্যা করতে না পারে। যদিও সংখ্যায় কম, তবুও তারা ব্রিটিশ সেনাদের প্রবল প্রতিরোধ করে। এই কাবিলার একজন শক্তিশালী নেতা ছিল, যিনি একাই বহু ব্রিটিশ সৈন্যকে পরাজিত করেন, কিন্তু শেষ পর্যন্ত কাবিলা হেরে যায়। পরাজয়ের মুহূর্তে সেই নেতা তার রাজমুকুট খুলে একটি ছোট ছেলের হাতে তুলে দেন। তিনি বলেন, আজ আমরা হারছি ঠিকই, কিন্তু বহু বছর পরে আমাদের কাবিলায় একজন ত্রাণকর্তা জন্মাবে, যিনি আমাদের জাতিকে আবার শক্তি দেবে। ছেলেটি জিজ্ঞাসা করে, আমরা কিভাবে বুঝবো সেই ত্রাণকর্তাকে? তখন রাজা উত্তর দেন, যখন সেই ত্রাণকর্তা আসবে তোমরা সবাই বুঝতে পারবে, তোমাদের দৃষ্টি তখন শুধু তার দিকেই থাকবে। এরপর রাজা শিশু ও নারীদের একটি নৌকোয় তুলে নিরাপদ স্থানে পাঠিয়ে দেন। তারপর ব্রিটিশ বাহিনী সমস্ত কাবিলা ধ্বংস করে দেয়। তারপর ৭০ বছর পরে গল্প এগিয়ে আসে ১৯৯০ সালের সময়। এখান থেকে শুরু হয় সিনেমা বর্তমান সময়ের গল্প। আমরা দেখতে পাই এক যুবককে, তার নাম সুরি। সে একজন পুলিশ কনস্টেবল। বাইরে থেকে তাকে যতটা শান্ত স্বভাবের মনে হয়, ভিতরে সে ঠিক ততটাই রাগী, মাথা গরম ও আবেগপ্রবণ। সুরি তার মায়ের সঙ্গে থাকে। তার বাবা বহু বছর আগে মারা গেছেন, তবে তার একটি বড় ভাইও ছিল, নাম শিবা। কিন্তু সেই শিবা ১৮ বছর আগে হঠাৎ করে ঘর ছেড়ে চলে যায়। সেই থেকে সুরি তার ভাইকে খুঁজে চলেছে প্রতিনিয়ত। সুরি শিবার ছোটবেলায় তাদের বাবা মদ খেয়ে বাড়ি ফিরতেন এবং প্রায়ই তাদের মাকে মারধর করতেন। এই অত্যাচার দুই ভাইয়ের সহ্য হতো না। একদিন শিবা সেই সহ্য না করতে পেরে নিজের বাবাকে মেরে ফেলে। তারপর থেকে সে ঘর ছেড়ে পালিয়ে যায়, কারো কাছে কিছু না বলে, একেবারে অজানার উদ্দেশ্যে। সেই থেকেই সুরি তার ভাইকে খুঁজে বেড়াচ্ছে। হাতে কেবল একটা ছোটবেলার ছবি, আর ভাইয়ের নাম ছাড়া কিছুই নেই। যদিও এত বছর কেটে গেছে, সুরি কখনো হাল ছাড়েনি। তার জীবনের একমাত্র লক্ষ্য নিজের বড় ভাইকে খুঁজে বের করা, কারণ তার সবচেয়ে আপন মানুষ হচ্ছে সেই শিবা। এমন সময় একদিন তার সঙ্গে দেখা করতে আসে এক উচ্চপদস্থ সরকারি অফিসার, নাম নাইডু। নাইডু জানে সুরি একজন সাহসী, জেদি এবং দক্ষ পুলিশ অফিসার। যদিও সে খুব রাগী, কিন্তু তার কাজের প্রতি একাগ্রতা দেখে নাইডু তাকে একটি স্পেশাল মিশনের প্রস্তাব দেয়। সে চায় সুরি যেন একজন আন্ডারকভার এজেন্ট হিসেবে কাজ করে এবং একটি বিশেষ গ্যাংয়ে ঢুকে সেই গ্যাংয়ের সমস্ত তথ্য নাইডুকে জানায়। প্রথমে সুরি রাজি হয় না। তখন নাইডু একটি গোপন তথ্য প্রকাশ করে। সে বলে, যে গ্যাংয়ে আমি তোমাকে পাঠাতে চাই সেই গ্যাংয়ের নেতা আর কেউ নয়, তোমার হারিয়ে যাওয়া ভাই শিবা। ভাইয়ের নাম শুনে সুরি আর এক মুহূর্ত ভাবে না। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় আন্ডারকভার এজেন্ট হতে, কারণ সে জানে এই মিশনে হয়তো তার ভাইয়ের কাছে পৌঁছে দেবে। নাইডু এবার সুরির জন্য গোপনে বিশেষ ট্রেনিং শুরু করে। সে শেখায় কিভাবে জেলে থাকতে হয়, কিভাবে বন্দীদের সঙ্গে মিশতে হয়, কিভাবে নিজের আসল পরিচয় গোপন রাখতে হয়। এরপর তাকে পাঠানো হয় শ্রীলঙ্কার একটি জেলে, কারণ সেখানে বন্দী অবস্থায় রয়েছে শিবা। সুরির মিশন সোজা নয়। জেলে হাজার বন্দীর মাঝে খুঁজে বের করতে হবে তার ভাইকে, আর তারপর সেই ভাইয়ের মাধ্যমে ঢুকতে হবে গ্যাংয়ের গভীরে, যাতে সে নাইডুকে গ্যাংয়ের সমস্ত গোপন তথ্য সরবরাহ করতে পারবে। এইভাবেই শুরু হয় সুরির মিশন, কিন্তু সে জানে না এই মিশন তার জীবনে কতটা গভীর দ্বন্দ্ব এবং বিপদের দরজা খুলে দেবে। শ্রীলঙ্কার সেন্ট্রাল জেলের ভেতরে পা রাখে সুরি। চারপাশে হাজারো অপরাধী, দুর্ধর্ষ চেহারার মানুষ, কেউ কুখ্যাত খুনি, কেউ মাদক চোরা কারবারি। এত বিশাল ভিড়ের মাঝে তার জন্য সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজের ভাই শিবাকে খুঁজে বের করা, কারণ সুরি জানে না এখন তার ভাই দেখতে কেমন, তার চেহারার কতটা বদল এসেছে। হাতে কেবল একটি সূত্র, ছোটবেলার একটি ছবি আর ভাইয়ের নাম। সুরি বুঝে যায় এখানে ধীরে ধীরে নিজের পরিচিতি তৈরি না করলে কেউ তার দিকে তাকাবেও না। তাই সে পরিকল্পনা অনুযায়ী জেলের কিছু দুষ্ট প্রকৃতির বন্দীর সঙ্গে ইচ্ছা করে লড়াই শুরু করে। একটা দুটো নয়, সবার সঙ্গে লড়াই করে সে প্রমাণ দিতে শুরু করে যে সে দুর্ধর্ষ এবং ভয়ঙ্কর। এসব ঘটনা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে জেলের ভেতরে, এবং এক সময় এসব শুনে একজন প্রবল শক্তিশালী বন্দী এগিয়ে আসে। সেই হলো শিবা। দুজনে মুখোমুখি লড়াই শুরু হয়। জেলের সবাই ঘিরে দাঁড়ায়, যেন দুই বাঘের যুদ্ধ দেখতে পেয়েছে। সুরি চুপচাপ মার খাচ্ছে না, কিন্তু সে বারবার শিবার মুখের দিকে তাকিয়ে কিছু খুঁজতে চলেছে। শিবা জানে না সে যার সঙ্গে লড়ছে সেই তার হারিয়ে যাওয়া ভাই, কিন্তু সুরি জানে এই মানুষটাই তার ভাই। হঠাৎ শিবা তাকে জাপটে ধরে
গলা টিপে ধরে রাখতে চায় শেষ নিঃশ্বাস পর্যন্ত। তখনই সুরি ফিসফিসিয়ে বলে ওঠে, মেরে দে, কিন্তু একবার ভুলে যাস না, যদি আমাকে ছেড়ে দিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। এই কথা শুনে শিবার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, কারণ এই একটাই সংলাপ সেই ছোটবেলায় খেলতে খেলতে তার ছোট ভাই সুরিকে বারবার বলতো। স্মৃতির দরজা খুলে যায়। শিবার দৃষ্টি স্থির হয়ে সুরির চোখে, হৃদয়টা ধক করে ওঠে। সে ধীরে ধীরে ছেড়ে দেয় তার গলা। কয়েক সেকেন্ডের স্তব্ধতা, তারপর শিবা ফিস ফিস করে বলে, সুরি। সুরি চোখে জল নিয়ে হেসে ওঠে, হ্যাঁ দাদা, আমি সুরি। শিবা তাকে জড়িয়ে ধরে। 18 বছরের অপেক্ষা, কষ্ট, রাগ সব এক মুহূর্তে গলে যায় সেই আলিঙ্গনে। জেলের অন্য বন্দীরাও স্তব্ধ হয়ে যায়। এরপর শিবা জেলের সবাইকে জানায়, এই ছেলে তার ছোট ভাই, 18 বছর আগে যে হারিয়ে গেছিল, সেই সুরি আজ আবার ফিরে এসেছে। সেদিন রাতে তারা দুজন বসে গল্প করে। সুরি জানতে পারে শিবা এখন শুধু গ্যাংস্টার নয়, সে একজন পরিবারবান মানুষ। তার স্ত্রী আছে, একটি ছোট ছেলেও আছে, যার নাম সে রেখেছে সুরি, কারণ ভাইয়ের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর যে সে ছেলের নামেও সেই ভালোবাসা ধরে রেখেছে। কিন্তু তখন সুরি মিথ্যে বলে। সে জানায় তাদের মা আর নেই, মারা গেছেন। আসলে মা এখনও জীবিত, কিন্তু সুরি চায় শিবা তাকে নিঃসঙ্গ ভাবুক, যেন সে ভাইকে ছেড়ে না যায়, যেন আবার পরিবারের মতো একসঙ্গে থাকতে পারে। পরদিন শিবার জামিন হয়, ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করে সে। আর তার আগেই সে সুরিকে একটি ঠিকানা দিয়ে বলে, জেল থেকে বেরোনোর পর এই ঠিকানায় চলে এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। এবং এইভাবেই ভাইয়ে ভাইয়ে এক পুনর্মিলনের মধ্যে দিয়ে একটি অদৃশ্য যুদ্ধের সূচনা হয়। সুরির গোপন মিশন তখনও জারি রয়েছে, কিন্তু সে তার ভাইয়ের ভালোবাসায় জড়িয়ে পড়েছে আরও গভীরে। সুরি জামিন পেয়ে জেল থেকে বের হয়। ঠিকানাটি হাতে সে পৌঁছে যায় সেই নির্ধারিত স্থানে, কিন্তু অবাক হয়ে দেখে এটি শ্রীলঙ্কার মূল ভূখণ্ডে নয়, বরং মূল ভূখণ্ড থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি বিচ্ছিন্ন দ্বীপে। এই দ্বীপের নাম দিবি। এই দ্বীপেই থাকে তার ভাই শিবা, তার পরিবার আর এক গোপন ইতিহাসের ধ্বংসাবিশেষ। সুরি জানতে পারে এই দ্বীপেই বাস করে সেই প্রাচীন কাবিলার বংশধররা, সেই কাবিলা যাদের পুরুষদের 1920 সালে ব্রিটিশ সৈন্যরা হত্যা করেছিল এবং যাদের নারী শিশুরা তখন পালিয়ে নৌকোয় উঠে পড়েছিল। সেই নৌকোয় এসে ভিড়ছিল শ্রীলঙ্কার উপকূলে, কিন্তু শ্রীলঙ্কা সরকার তাদের স্থান দিতে অস্বীকার করে। ফলে তারা বাধ্য হয়ে আশ্রয় নেয় এই দিবি নামের পরিত্যক্ত দ্বীপে। আর সেদিন থেকে এই দ্বীপ হয়ে ওঠে কাবিলার নতুন ঠিকানা। কিন্তু এই দ্বীপ শুধুই শরণার্থীদের স্বর্গ নয়, এখানে কার্টেলের প্রভাব অত্যন্ত গভীর। এই কার্টেল হংকং থেকে অবৈধ সোনা পাচার করে। প্রথমে সেই সোনা এসে নামে এই দ্বীপে, তারপর এখান থেকে ছড়িয়ে পড়ে মূল শ্রীলঙ্কায়, আবার সেখান থেকে ভারতে। এই পুরো পাচার ব্যবস্থার দায়িত্বে রয়েছে সুরির ভাই শিবা। শুধু একজন সদস্য নয়, শিবা এই সিস্টেমের মেরুদণ্ড। সে স্থানীয়দের ভালোবাসে, তারাও তাকে শ্রদ্ধা করে। সে এখানে স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে এক ছোট্ট পরিবার গড়ে তুলেছে। আর ছেলের নাম সুরি, কারণ সে এখনও প্রতিদিন তার ভাইকে মনে করে, তার জন্য কাঁদে। এই দ্বীপের সবচেয়ে নির্মম নিয়ম, দ্বীপের কোনো নারী দ্বীপ ছেড়ে বাইরে যেতে পারবে না। শুধু পুরুষদেরই আছে যাতায়াতের অধিকার, কারণ কার্টেল চায় না বহির্বিশ্বে গিয়ে কেউ তাদের সত্য ফাঁস করে। তাই একটা শিশু যদি দ্বীপে জন্মায় এবং সে ছেলে হয়, তাহলে তাকেও বহির্বিশ্বে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু মা, সে থাকতে বাধ্য দ্বীপেই। এই দ্বীপে বাস করে একজন বৃদ্ধ সাধু। সবাই তাকে ডাকে বৈরাগী বাবা বলে, কিন্তু সে কেবল একজন সাধু নয়, সেই ছোট ছেলে যাকে 70 বছর আগে কাবিলার রাজা নিজ হাতে রাজমুকুট দিয়ে বলেছিলেন, একদিন মহিষা আসবে, সেই ত্রাটা যে আমাদের আবার এক করবে, তুমি তাকে চিনতে পারবে। এখন বৈরাগী বাবা সেই আগমনের প্রতীক্ষায় আছে। এই সময় আমাদের পরিচয় হয় আর এক চরিত্রের সঙ্গে, একজন মেয়ের নাম ডক্টর অনু। বাইরে থেকে সে একজন ডাক্তার, কিন্তু আসলে সেও একজন গোপন এজেন্ট যাকে পাঠিয়েছে নাইডু। তার কাজ সুরির কাছ থেকে সব তথ্য নেওয়া এবং নাইডুকে জানানো। সুরি ধীরে ধীরে এই দ্বীপের সমস্ত অবৈধ কর্মকাণ্ডের তথ্য জোগাড় করে। সে জানে এই দ্বীপে খুব শীঘ্রই হংকং থেকে একটি বৃহৎ সোনার চালান আসতে চলেছে। এই খবর সে দেয় ডক্টর অনুকে। অনু তা জানিয়ে দেয় নাইডুকে। সোনার চালান আসার দিন শিবা, সুরি ও গ্যাংয়ের সদস্যরা যায় সেই নির্ধারিত স্থানে, কিন্তু সোনা নামার আগেই সেখানে এসে পৌঁছে যায় শ্রীলঙ্কার নেভি। নেভি গুলি চালাতে শুরু করে। ভাইয়ে ভাইয়ে পালাতে হয় প্রাণ হাতে করে। নেভি সোনা বাজেয়াপ্ত করে নিয়ে যায়। কার্টেল বুঝে যায় তাদের ভিতর আছে একজন গুপ্তচর।
সোনা পাচার ব্যর্থ হবার পর পুরো কার্টেল ছটফট করতে থাকে। তাদের কখনো এমন ঘটনা ঘটেনি। তারা বুঝে যায় নিশ্চয়ই তাদের ভেতর একজন বিশ্বাসঘাতক লুকিয়ে আছে যে নেভিকে খবর দিয়েছে। এমন সময় সুরি একটি দুঃসাহসিক পরিকল্পনা জানায়। সে বলে, আমরা সোনা ফেরত আনবো, সরাসরি শ্রীলঙ্কার নেভি ঘাঁটিতে ঢুকে। এই সাহসী প্রস্তাবে প্রথমে সবাই চমকে যায়, কিন্তু সুরির আত্মবিশ্বাস দেখে তারা রাজি হয়ে যায়। তবে সুরি একটি শর্ত রাখে। সুরি বলে, যদি আমি সফল হই তাহলে আমি একটি দাবি রাখব। এই দ্বীপের একজন মা আছেন যিনি সদ্য একটি সন্তান জন্ম দিয়েছেন। সন্তান ছেলে হওয়া, যাকে দ্বীপের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে, কিন্তু মাকে বাইরে যেতে দেওয়া হয়নি। আমি চাই সেই মাকে তার সন্তানের সঙ্গে দেখা করতে দেওয়া হোক, বাইরে যেতে দেওয়া হোক। এই মানবিক শর্তে কাটেল রাজি হয়। যদিও মুরগান, কাটেল প্রধান উরাপ্পানের ছেলে, খুব ক্ষিপ্ত হয়। সে দ্বীপবাসীদের ঘৃণা করে, তাদের মানুষ বলেই মানে না, কিন্তু বাবার ভয় কিছু বলতে পারে না। সুরি, শিবা এবং তাদের দল প্রস্তুতি নেয়। তারা নেভি ক্যাম্প পর্যবেক্ষণ করে, সিকিউরিটি রুটিন, গাড়ি চলাচল সবকিছু। তারপর আসে দিন। নেভি যেদিন সোনা অন্যত্র সরাবে বলে ঠিক করে, ঠিক সেদিনই সুরি আঘাত হানে। সেও তার দল নেভি ইউনিফর্ম পরে চুপিসারে ঢুকে পড়ে ঘাঁটিতে এবং পুরো চালান ছিনিয়ে নিয়ে ট্রাকে করে পালিয়ে যায়। কিন্তু পথে পড়ে যায় একটি চেকপোস্ট। সাধারণত এখানে কোনো চেকিং হয় না, কিন্তু আজ হচ্ছে। শিবা বলে, আমরা সবাই নেমে গিয়ে লুকিয়ে পড়ি, ট্রাক ফেলে দিই। কিন্তু সুরি বলে, না দাদা, আমি ট্রাক ছাড়বো না, আমার হাত থেকেই শোনা যাবে না। সে ট্রাক চালিয়ে চেকপোস্ট ভেঙে বেরিয়ে যায়। পেছন থেকে শুরু হয় গুলি। ট্রাক থেমে যায়। এবার সুরি ও শিবা সরাসরি সেনার কাছে আত্মসমর্পণ করে। এই মিশনের শুরুতে নাইডু সুরিকে একটি কোড ওয়ার্ড দিয়েছিল। যদি কখনো ধরা পড়ে, সেনাকে যেন সে এই বিশেষ নম্বরে ফোন করতে বলে এবং শুধু বলে, হোয়াইট স্যান্ড। সেনারা এই কোড শুনে বুঝে যায় সুরি একজন ভারতীয় গুপ্তচর। তারা সঙ্গে সঙ্গে সুরি ও শিবাকে ছেড়ে দেয়। সোনাসহ ট্রাক নিয়ে তারা ফিরে আসে কার্টেল ঘাঁটিতে। কার্টেল খুশি হয়, সোনা ফিরে এসেছে। তারা সুরির শর্ত রাখে, সেই মাকে তার ছেলের সঙ্গে দেখা করতে দেয়। দ্বীপের মানুষ আনন্দে কেঁদে ফেলে, কারণ এই প্রথম কোনো নারী দ্বীপের বাইরে যাওয়ার অনুমতি পেল। সবাই চমকে যায়। বৈরাগী বাবা দূর থেকে দেখে, তার চোখ পড়ে সুরির দিকে। সে ভাবে, এই কি সেই মহিষা, সেই ত্রাটা যার কথা রাজা বলেছিলেন? শিবা বুঝে ফেলে কিছু একটা ঠিক নেই। সেনারা এত সহজে ছেড়ে দিল কেন? সে ভাবে, হয় সুরি এজেন্ট, নয় আমি। তবে সে কিছু বলে না। এদিকে সে বুঝে যায় তার ভাই শুধু ফিরে আসেনি, একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। দিবি দ্বীপে এখনও আনন্দের আবহ। একজন মা তার সন্তানকে দেখতে পেরেছে। নারী নিষেধাজ্ঞা ভেঙেছে এই প্রথম। সবাই হাসছে, গান গাইছে, উৎসব করছে। কিন্তু সেই আনন্দের ছায়ায় ধীরে ধীরে এগিয়ে আসে এক ঘোর অন্ধকার। শিবার সবচেয়ে কাছের বন্ধু সিংহা হঠাৎ একদিন কার্টেলের এক সদস্যকে ধরে এনে জোরে জোরে মারতে থাকে। সবাই জিজ্ঞাসা করে, ওকে মারছিস কেন? সিংহা বলে, এই লোকটাই আসল গুপ্তচর, নেভিকে তথ্য দিয়েছিল এই লোক। সবাই স্তব্ধ, কারণ এতদিন সিংহার সন্দেহ ছিল সুরির উপর, কিন্তু এবার সে সত্যিকারের ইনফরমারকে ধরে ফেলেছে। কার্টেলের প্রধান উড্ডাপ্পান এখনও সুরির উপর সন্তুষ্ট। দ্বীপবাসীদের প্রতি কিছুটা সহানুভূতিশীল, কিন্তু এই জিনিস মুরগান একেবারেই সহ্য করতে পারে না। সে মনে করে, আমার বাবা কাবিলার লোকদের পাশে দাঁড়াচ্ছে, ওদের প্রতি মায়া দেখাচ্ছে। এর আগে সে নিজের বাবাকে, উড্ডাপ্পানকে গুলি করে হত্যা করে এবং নিজেই কার্টেলের নতুন প্রধান হয়ে যায়। নেতা হয়ে মুরগান প্রথম আদেশ দেয়, শিবা একজন ভারতীয় গুপ্তচর, ওকে হত্যা করো। আর ডিবি দ্বীপের সবাই তার সঙ্গে জড়িত, ওদের সবাইকে মেরে ফেলো। সেদিন রাতের আধারে কার্টেলের অস্ত্রধারীরা হানা দেয় দ্বীপে। নিশ্চিন্ত ঘুমন্ত মানুষেরা ঘুম ভেঙে দেখলো আগুন, রক্ত আর চিৎকার। নারী, শিশু, বৃদ্ধ, কাউকে ছাড়ে না ওরা। শিবার স্ত্রী নিহত হন। তাদের ছোট ছেলেটি, যার নাম সুরি, কোনো রকমে পালিয়ে বাঁচে। যখন সুরি দ্বীপে ফিরে আসে, চারদিকে ধ্বংস, আকাশে ধোয়া, মাটিতে মৃতদেহ, আর ঠিক তার সামনে পড়ে আছে তার ভাই শিবার নিথর দেহ। সুরি স্তব্ধ, চোখের সামনে তার সমস্ত পৃথিবী ভেঙে চুরমার হয়ে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ে, ভাইয়ের শরীর জড়িয়ে ধরে কাঁদে, কিন্তু কান্নার মাঝে উঠে আসে প্রলয়ের আগুন। সুরি এবার আর শুধু ভাইয়ের ছোট ভাই নয়, সে হয়ে ওঠে দিবি দ্বীপের প্রতিশোধের প্রতীক।
সে হঠাৎ সামনে পড়ে থাকা এক বিশাল নৌকার রশি টেনে ধরে। দ্বীপবাসীরা দেখে একা সম্পূর্ণ শক্তিতে সে টেনে নিয়ে যাচ্ছে বিশাল কাঠের জাহাজ। বৈরাগী বাবা তার চোখ মেলে চেয়ে থাকে, তারপর মৃদু স্বরে বলে, এই সেই মহিষা রাজা যাকে দেখেছিলেন স্বপ্নে, সে ফিরে এসেছে। সারা দ্বীপ তখন ধ্বংসস্তূপ, মৃতদেহ ভরা মাটি, পোড়া ঘরবাড়ি আর কাঁদতে থাকা কয়েকজন বেঁচে থাকা মানুষ। সেই ধ্বংসাবশেষের মাঝে উঠে দাঁড়ায় একজন সুরি, যার বুকে জ্বলছে ভাই হারানোর যন্ত্রণা, আর চোখে এখন আর কেবল চোখের জল নেই, আছে জ্বলন্ত আগুন। সুরি একজোট করে বেঁচে যাওয়া কাবিলাবাসীদের, আর চারপাশে একে একে দাঁড়িয়ে নারী, পুরুষ, বৃদ্ধ, কিশোর। তুমি আমাদের নেতা, তুমি আমাদের মসিয়া, সবাই বলে। সুরি কারো দিকে না তাকিয়ে শুধু বলে, এই দ্বীপ কারো কাছে করুণা চাইবে না, এখন আমরাই নিজেদের রক্ষা করব। সুরি সবাইকে অস্ত্র চালানো শেখায়। কয়েকদিনের মধ্যেই গড়ে ওঠে একটি সাহসী সেনাবাহিনী, সাধারণ মানুষ থেকে যুদ্ধবীর। তারপর তারা চুপি চুপি পৌঁছে যায় মুরগানের ঘাঁটিতে। সেখানে কার্টেল বসে আছে পরবর্তী চালানের ছক নিয়ে, কিন্তু তারা বুঝতেও পারে না এইবার যারা আসছে তারা প্রতিশোধ নয়, পুরো ইতিহাস বদলাতে এসেছে। সেদিন শুরু হয় আরেক যুদ্ধ। এদিন একদিকে মুরগানের দুর্ধর্ষ সৈন্যরা, অন্যদিকে সুরির নেতৃত্বে কাবিলার রক্ত সন্তানরা। যুদ্ধ চলে ভয়ঙ্করভাবে, বোমা, গুলি, রক্ত, মাটি যেন আর কাঁদতে কাঁদতে রক্ত বরণ করে। অবশেষে সামনে আসে মুরগান নিজে, সামনে দাঁড়িয়ে থাকে সুরি। মুরগান চিৎকার করে বলে, তুই কাবিলার নাম নিচ্ছিস? তোরা তো কেবল ভিখারি। সুরি উত্তর দেয়, না, শুধু এগিয়ে যায়। তাদের মধ্যে শুরু হয় মরণপণ লড়াই, আর শেষে মুহূর্তে সুরি নিজের হাতে ছুরি বসিয়ে দেয় মুরগানের বুকে। মুরগান চিৎকার করে মাটিতে পড়ে যায়। সুরি ফিস ফিস করে বলে, এটা আমার ভাই শিবার জন্য। যুদ্ধ শেষ, দ্বীপের মানুষ ফিরতে থাকে। সেই সময় বৈরাগী বাবা এগিয়ে আসে, তার হাতে সেই রাজমুকুট যেটি 70 বছর আগে এক রাজা দিয়েছিল এক শিশুকে। সে মুকুট তুলে দেয় সুরির মাথায়। আজ থেকে তুমিই আমাদের রক্ষক, আমাদের ইতিহাস, আমাদের ভবিষ্যৎ। তুমি সেই মসিয়া যার প্রতীক্ষা আমরা শতাব্দী জুড়ে করে এসেছি। মুভি এখানেই শেষ নয়। শেষ দৃশ্যে দেখা যায় সিংহা এখনও ভারত থেকে ফিরে আসেনি। সে যদি ফিরে এসে বলে সুরি আসল এজেন্ট, তাহলে কী করবে কাবিলার মানুষ? আর একটা প্রশ্ন, কাটেল প্রধান উড্ডাপ্পানের আরও এক ছেলে আছে, সে হংকংয়ে থাকে। সে যদি প্রতিশোধ নিতে আসে? এবং শেষ প্রশ্ন, ডক্টর অনু জানতো শিবাকে হত্যা করা হবে, তবু সে কিছু বলেনি। যদি এই সত্য একদিন সুরি জানে, সে কি অনুকে বাঁচতে দেবে? একটি ঐতিহাসিক প্রেক্ষাপট, এক ভাইয়ের ভালোবাসা ও প্রতিশোধ, আর এক সাধারণ যুবকের ত্রেটায় পরিণত হবার গল্প। পরবর্তী পার্টে মিলবে এইসব প্রশ্নের উত্তর। ততদিন পর্যন্ত সুরি শুধু একজন এজেন্ট নয়, সে এক রাজা, এক যুদ্ধ সেনা, এক রক্ত নিযুক্ত মাসিহা।